ওকে, সো আমাদের প্রবাবিলিটি স্যাম্পলিং আমরা প্রথমে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। So this is simple মানেই simple, খুবই সহজ। That's why it is called simple random sampling. A sample selected so that each item or person in the population has the same chance of being included. অর্থাৎ এখানে সবারই চান্স সমান। That's why it is called simple random sampling. এবং এটা সম্পর্কে আপনারা সবাই জানেন, বিভিন্ন ধরনের লটারি হয়। এখানে কি করে, সবার লটারি টোকেন দেওয়া হয়, তারপরে অনেক উলট পালট করে দেন, চোখ বন্ধ করে চোখ খুলে তারপরে একটা একটা করে তোলা হয়, সেটাকে বলা হয় সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এখানে সবারই চান্স সমান, বোলার হইলেও আসবে, ব্যাটসম্যান হলেও আসবে, আবার অখেলোয়াড় হলেও চলে আসতে পারে। এটা হলো খুবই সিম্পল, এর জন্য নাম সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। বোঝা গেল সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। হ্যাঁ, আপনি সবার নাম, সাপোজ আমরা যদি আপনাদের 50 জন স্টুডেন্ট, সেখান থেকে 10 জন সিলেক্ট করতে চাই, তাহলে কি করব, সবার নাম আইডি আলাদা আলাদা করে 50টা পেজে লিখে তারপরে দিব। তারপর একবার রহিম একবার করিম তুলতে পারে, বৃদ্ধ লোক তুলতে পারে, বাচ্চা তুলতে পারে, সেখান থেকে 10 জন নেওয়া যেতে পারে। অবশ্য ক্যালকুলেটরে অপশন আছে, যেখানে আপনার চাইলেই ক্যালকুলেটরে র্যান্ডম নাম্বার আছে, চাইলে আপনার ক্যালকুলেটর থেকেও থেকে করতে পারেন। আবার র্যান্ডম নাম্বার জন্য টেবল আছে, সেখান থেকে আপনারা চুজ করতে পারেন। ঠিক আছে, যে টেবল আছে সেখান থেকে আপনারা চুজ করতে পারেন। যেমন আমি একটু বলতে পারি, এই র্যান্ডম নাম্বারটা পিছনে, বইয়ের পিছনে দেওয়া আছে। আমাদের সাপোজ টোটাল পপুলেশন হলো কত, 50 জন। ওকে, 50 স্টুডেন্টস। তো সেখান থেকে আমরা নেব স্যাম্পল সাইজ 10, সো 10 স্টুডেন্টস। ওকে, তা 50 জন মানে কি 1 থেকে শুরু করে আইডি 50 পর্যন্ত আছে, রাইট? তো 50। তো এই যে র্যান্ডম নাম্বার টেবল আছে, আমরা চাইলে যে কোনো কলাম, যার যেটা ভালো লাগে যে কোনো কলাম চুজ করতে পারেন। এবং যেহেতু আমাদের এন এর সাইজ 2 ডিজিট, তো আমরা 2 ডিজিট নিব। সো আমরা সাপোজ মনে করেন যে এই শেষের কলামটা চুজ করলাম। তো শেষের কলাম থেকে আমাদের চুজ করতে হবে 2 ডিজিটের। সব প্রথম থেকে করতে পারি, মাঝ থেকে করতে পারি, যে কোনো সাইড থেকে করতে পারি। যেহেতু 5 ডিজিট আর আমাদের পপুলেশন সাইজ এন হচ্ছে 2 ডিজিটের, সো আমাদের 2 ডিজিটের নাম্বার নিতে হবে। সো দেখা গেলো সবাই আমরা শেষের দিক থেকে নিলাম। ওকে, শেষের দুইটা। সেরকম তাহলে প্রথমে আমাদের যার আইডি 18, সো 18 সিলেক্ট হয়ে গেল, কারণ প্রথমে 18 চলে আসছে। দেন 99, সো 99 আমাদের 50 এর মধ্যে নাই, সো 99 হবে না। দেন দেখেন 44, সো যার আইডি 44 সে 44 সিলেক্ট হবে। দেন হচ্ছে 10, সো 10 হবে। আবার 10 আছে, কিন্তু 10 আমরা আবার নিতে পারবো না, কারণ হচ্ছে 10 তো আসছে, সো বাদ। তারপর 96 হবে না। এরপরে আমরা পরের দুইটা নিতে পারি, এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি, কোনো সমস্যা না, যে কোনো জায়গা থেকে নিতে পারি। সো 84 আমাদের 50 এর মধ্যে নেই, বাদ। 19 আছে, সো 19। এবার 69, 89 বাদ। দেন 50, সো 50 আইডি আমাদের আছে, সো 50। দেন 12 আছে, সো 12। ওকে, আমরা পরের কলামে যাই। 56, 65, 67 নাই, 08 আছে, সো 08। এভাবে যতক্ষণ আমরা আমাদের স্যাম্পল সাইজ 10 পাবো না, ততক্ষণ আমরা খুঁজতে থাকবো। 1 2 3 4 5 6 7টা পেয়েছি। সেভাবে গেলে আমরা 20 পাবো, 26 পাবো, এন্ড 23। তাহলে আমাদের টোটাল 10টা পেয়ে যাবো। সেই 10টা পাওয়ার পরে এখন আমি কি জানতে চাই সেটা তাদের কাছে জানতে চাইবো। তো এই আইডি যারা যারা, তাদের কাছ থেকে আমি যখন ডাটা চাইবো, হতে পারে মোবাইল নাম্বার, হতে পারে তাদের সিজিপি, হতে পারে তাদের বয়স, হতে পারে তাদের ইনকাম আর এক্সপেন্ডিচার, যারা জানতে চাইবো। তারপর ডাটা কালেক্ট করার পরে আপনারা যেমন কোরিলেশন রিগ্রেশন করেছেন, কেউ মিন বের করতে পারে, মিডিয়ান বের করতে পারে, যাই হোক যেটা স্টাডির পারপাস সে অনুযায়ী সে কাজ করবে। তাহলে বোঝা গেল সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। জি স্যার। ওকে, ক্যালকুলেটরে স্যার ওই যে টেবিলের কথা বললেন, ওটা হ্যাঁ, ক্যালকুলেটরে সে কি করবেন, আপনার ক্যালকুলেটরে এখন শেখার আর দরকার নাই। একটু হ্যাঁ, দেখেন স্যার, শেষের দিকে হলো।
হ্যাঁ, শিফট আর দশমিক দিবেন, তারপরে ইকুয়াল দিতে থাকবেন, দেখবেন আপনার র্যান্ডম নাম্বার চলে আসবে। ঠিক আছে, শিফটের পরে দশমিক দিবেন, তারপরে ইকুয়াল দিতে থাকবেন, একটার পর একটা র্যান্ডম নাম্বার আসতে পারবে। তারপরে আপনার এখানে নর্মালি 3 দশমিক পর্যন্ত ঘর আছে, ফর এক্সাম্পল 0.33 আছে, তো আপনি যে কোনো সাইড থেকে আপনার 2 দশমিক নিতে পারেন। ঠিক আছে, নিলে সবসময় এক থেকে নিতে হবে। তাহলে 33 যেহেতু তাহলে আপনার সাপোজ 50,050 মধ্যে থাকবে, তারপরে ইকুয়াল দিবেন, ফর এক্সাম্পল পরেরটাতে আসছে মনে করেন 0.784, সো 784 আপনি যদি শেষের দিক থেকে নেন তাহলে 84 আপনার 50 এর মধ্যে নাই, সো আপনি আবার ইকুয়াল দিবেন, আবার নতুন একটা সংখ্যা আসবে, যেমন এখানে আসছে 0.39, সো 039, সো তখন 39 আপনার 50 এর মধ্যে আসছে, এভাবে সিরিয়াল হতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার 10 স্যাম্পল সাইজ না আসে। তো খুবই সহজ, যদি আমরা বায়াস না হতে চাই তাহলে আমাদের এভাবে র্যান্ডম নাম্বার চুজ করে র্যান্ডম নাম্বার টেবল দেখে অথবা লটারি করে নিতে হবে। হ্যাঁ, বাট সব জায়গায় সব ধরনের সব সময় আবার প্রবাবিলিটি স্যাম্পলিং খাটানো যাবে না। যাচ্ছে নেক্সট হচ্ছে হ্যাঁ সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পল। Systematic random sample বলছে random starting point is selected and then every kth member of the population is selected. তো এখন মনে করেন যে আপনি জানতে চাচ্ছেন যে আপনি যে অফিসে চাকরি করেন সে অফিসে 1 বছরের প্রতিদিন মনে করেন জানতে চাচ্ছেন গড়ে কত টাকা ইনকাম করে। তাহলে 1 বছরের কি করতে, আপনি যখন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করেন তাহলে 1 বছরের সবগুলো আগে প্রতিদিনের টাকা লিস্ট করে দিতে হবে, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এভাবে দেওয়ার পরে তারপর লটারি করে সেখান থেকে 10-20টা তুলতে হবে, তাই না? স্যাম্পলটা যত হয়, তো সেটা করতে গেলে তো প্রথমে আপনার আগে ওই 1 বছরের প্রতিদিন 365 দিনের তারিখ দিয়ে দিয়ে আপনাকে প্রথমে এই লিস্টটা তৈরি করতে হবে, তাই না? তারপর খুঁজে বের করতে হবে, দেখা গেলো সেগুলো তো কোনো আলমারিতে বা কোনো বক্সে সাজানো আছে সিরিয়াল ওয়াইজ। এটা না করে আমরা যদি প্রথমে একটা র্যান্ডমলি চুজ করি, তারপর এগুলো সিরিয়াল নাম্বার অনুযায়ী যেতে থাকবে, সে যে দিনের হোক অথবা যে মাসেরই হোক অটোমেটিক্যালি আসতে থাকবে। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা যেটা একটা করলাম, পরে গেলাম আমাদের টোটাল স্টুডেন্ট হলো 50, সেখান থেকে আমরা 10 জন নিব। এখন মনে করি আমি নাম আইডি জানি না, ঠিক আছে, ওইগুলো আমাদের কল, ঠিক আছে। এখন আমরা প্রথমে একজনকে ইচ্ছা মতো নেবো, সেটা চোখ বন্ধ করেও নিতে পারি, চোখ খুলেও নিতে পারি, অথবা আছে না ছোটবেলায় শিখছেন অপু 10, 20, 21, 22, 1, 2, 3 এভাবে কাউন্ট করে মনে করেন আমরা একজন পেয়ে গেলাম, ফর এক্সাম্পল মনে করেন যে 17,000, ঠিক আছে, 17 আইডি দিয়ে সে আসলো। তাহলে আমাদের কে সমান হবে, কে সমান হবে ক্যাপিটাল এন বাই স্মল এন, ঠিক আছে। তো এখানে আমাদের ক্যাপিটাল এন হলো 50 আর স্মল এন হলো আমাদের 10, সো আমাদের কে সমান হলো 5। ওকে, সো কি হবে, আমাদের এখন 5 ইন্টারভাল পর পর নিতে হবে। সো আমাদের প্রথম এলিমেন্ট আছে 17, তাহলে 17 সাথে 5 যোগ করলে কত হবে 22, এভাবে 22 এর সাথে 5 যোগ করলে কত হবে 27, এভাবে 27 এর সাথে 5 যোগ করলে 33 না 32, 32 এর সাথে 5 যোগ করলে হচ্ছে 37, then 37 plus 5 হ্যাঁ 42, 42 plus 5 47, and 47 plus 5 হলো কত 52, কিন্তু 52 কি আমাদের মধ্যে আছে? 50 এর বেশি তো নাই, তাই না? তাহলে আমাদের 52 মানে তখন আমাদের ঘুরে 2 তে যেতে হবে, হ্যাঁ, প্রথম থেকে আসতে হবে, সো 2, তারপরে আবার 5 যোগ করলে হচ্ছে কত 7, এবং 7 এর সাথে আবার 5 যোগ করলে হচ্ছে 12। সো আমরা আশা করি 10টা পেয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10, সো তাহলে ঘুরে আসতে হবে আবার, ঠিক আছে, কারণ আমাদের 50 পর্যন্ত স্টুডেন্টের সিরিয়াল আছে। তাহলে প্রথমটা আমরা র্যান্ডমলি নিয়েছি, তারপরে
এই কে ইন্টারভাল পর পর অটোমেটিক্যালি যেতেই থাকবে। মনে করেন যে আপনি 20 ইজতেমা আসছে শীতের দিন, আরিফুল বললো যে না আমি এবার শীতে সবার একটা করে কম্বল দিব, ঠিক আছে, 1000 কম্বল নিয়ে এসে বসে পড়লো, এটা কি বলে 20 ইজতেমার মাঠে। এখন কাদেরকে দিবে? এখন প্রথমে একজনকে সিলেক্ট করতে পারে, দেখা গেল দেখে মনে হচ্ছে একটা দরিদ্র, কারণ এত লোকের তো নাম ঠিকানা জানা সম্ভব না, হাজার হাজার লোক, কোটি কোটি লোক। এখন কিভাবে সে লটারি করবে ওখানে বসে বসে সারাদিন কেন, সারা 5-7 দিন বসে দিল, সে তত লোক গুনতে পারবে না, কোন দিক দিয়ে গুনবে, তাই না? তাহলে ওখানে বসে প্রথমে একটা সিলেক্ট করতে পারে যে একজন দাড়িওয়ালা, দেখতে দরিদ্র মনে হচ্ছে, সিলেক্ট করার পরে যে না এরপরে 20 জন পরপর যে আসবে তার কম্বল থাকলেও তাকে দিব। কম্বল নিয়ে নিচে মানুষ হাঁটবে না, কিন্তু দেখে মনে হতে পারে না এমন একটু দরিদ্র না। তো এই প্রথম জনকে দেওয়ার পরে এভাবে যেই 20 জন পরপর হতে পারে, 10 জন পরপর, যে সাপোজ আপনার সামনে দিয়ে যাবে তাকেই আপনি দিবেন। সেটা এখন ধনীও হতে পারে, গরিবও হতে পারে। এখন যে ধনী সে যদি মনে করে দরকার নাই, সে তো আপনাকে ফেরত দিবে, আর যা আছে আবার নিতে চায় সে আরো 2 করে ফেরত আসতে পারে। সেক্ষেত্রে আপনার কিছু করার নাই, কারণ আপনার যদি চোখে সিসি ক্যামেরা থাকে তাহলে তো বুঝতে পারবেন যে 2 বার নিল, আর না পারলে তো সে একজনে 2-3 বার নিতে পারে, বাংলাদেশে পসিবল। তো এইভাবে আপনি 10 জন পর পর বা 20 জন পর পর দেওয়ার পরে আপনার 1000 কম্বল দেওয়া শেষ হলে আপনি বাসায় চলে যাবেন। আর এখানে যদি আমরা ওই লটারি করতাম তাহলে আগে তো সবার নাম আইডি নিতে হইতো, তারপরে তো বক্সে তুলে 1000, তাই না? তো এই ক্ষেত্রে এটা আবার পসিবল না। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ। সরি, হ্যাঁ, তো বোঝা গেল তাহলে আমরা কিভাবে সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং এ স্যাম্পল কালেক্ট করব। আরিফুল আছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো দেন আমরা যাচ্ছি থার্ড নাম্বার। থার্ড যেটা সেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। হ্যাঁ, লেখাগুলো মুছি। So stratified sample হচ্ছে, আর population is divided into subgroups called strata and a sample is randomly selected from each stratum. Okay, তো এখানে স্ট্রাটা মানে হচ্ছে, স্ট্রাটাই বুঝতে, স্ট্রাটা মানে হচ্ছে হোমোজেনিয়াস গ্রুপ অথবা হোমোজেনিয়াস পিপল বা হোমোজেনিয়াস ক্যাটাগরি। হ্যাঁ,
যেখানে একই ক্যাটাগরির লোকজন একসাথে থাকবে। যেমন মনে করেন যে ছেলে অথবা মেয়ে, তাহলে যারা ছেলে তারা এক গ্রুপে থাকবে, যারা মেয়ে তারা এক গ্রুপে থাকবে। সো ছেলেরা, সাপোজ আমরা যদি হাইট মাপতে চাই, তাই না, তো হাইটটা এখন যদি আমরা সবসময় যদি লটারি করে নেই, যদি সব ছেলেই চলে আসে তাহলে তো হাইট হয়ে যাবে বেশি। আবার যদি সব মেয়ে চলে আসে তাহলে কি হয়ে যাবে, হাইট হয়ে যাবে ছোট বা কম, তাই না? তো এখন আমাদের কি করতে হবে, তাহলে ছেলেকে এক গ্রুপে, হাইট যদি লম্বা ছেলেদের এক গ্রুপে, মেয়েদের এক গ্রুপে, তাহলে এরপরে আমরা কি করব, তারপরে আমরা লটারি করে ছেলে থেকে কিছু নিতে পারি, মেয়ে থেকে কিছু নিতে পারি, তাহলে তখন এভারেজ করলে হাইট মোটামুটি আসল রিপ্রেজেন্টেটিভ হবে। তো এখানে এই জন্য বলছি স্টার্টা মানে একই ক্যাটাগরির সবাইকে একসাথে রাখতে হবে এভাবে, তারপরে মনে করেন যে গড় করলে সেটা সঠিক হবে। মনে করেন আপনাদের আমরা সিজিপিএ মাপতে চাই, ঠিক আছে, সিজি এর এভারেজ বের করতে চাই। এখন যদি আমরা লটারি করে নেই, দেখা গেল যে সব ভালো স্টুডেন্ট যাদের 4 এর কাছাকাছি সিজিপিএ সব চলে আসলো। আবার মনে করেন যে অথবা উল্টাটাও আসতে পারে, জাস্ট একদম কম তারা চলে আসলো, তাহলে বলা হবে যদি বেশি চলে আসে তাহলে বুঝবো যে না স্টুডেন্ট খুব ভালো, অথবা যদি নিচের দিকে আসে তাহলে স্টুডেন্ট খুব খারাপ। তাহলে এখানে আমরা ক্যাটাগরি করতে পারি। ফর এক্সাম্পল মনে করেন যে আপনাদের 2 থেকে শুরু হয় না সিজিপিএ, মনে করেন 2 থেকে 2.7, ঠিক আছে, 2.75, দেন 2.75 থেকে মনে করেন যে 3.25, 2.75, ঠিক আছে। আর একটা ক্যাটাগরি হলো 3.25 থেকে ফর এক্সাম্পল 4। ওকে, সো এই 3 ক্যাটাগরি হলো। এখন কি করতে পারি আমরা, এই 3 ক্যাটাগরি থেকে দেখা গেলো যে এই ক্যাটাগরিতে 10 জন, এই ক্যাটাগরিতে 10 জন, তারপর এই ক্যাটাগরিতে 10 জন, 30 জন স্টুডেন্ট থাকে। তারপরে আমরা এখন এই 10 জনকে আমরা আগের যে 2 মেথড শিখলাম লটারি করে নিতে পারি, আবার কি বলে সে প্রথমটা র্যান্ডমলি নেওয়ার পরে পরেগুলো আমরা নিতে পারি, ঠিক আছে। তো সাপোজ আমরা এই আপনাদের যে এক্সাম্পল সেটা দেখেই আবার করতেছি। মনে করেন আমাদের যে সাপোজ এই 50 ফর এক্সাম্পল 35 স্টুডেন্ট হলো মেল স্টুডেন্ট, ওকে, মেল, এন্ড ধরলাম ফিমেল হলো আমাদের, ফিমেল লিখলাম না পুরোটা, সো 15, রাইট। তো সেখান থেকে আমরা এখন 10 জন নিব, যেন মেল স্টুডেন্টও আসে ফিমেল স্টুডেন্টও আসে। তো এটা নরমালি এটা একটা ফর্মুলা আছে, কত পার্সেন্ট কোথা থেকে আসবে। এটা ফর্মুলা এরকম আর কি, সাপোজ ওই কলম, ঠিক আছে। যদি আমরা মেল ধরি, সো মেল ইকুয়াল টু মেল স্টুডেন্ট into sample size divided by total population। তো এখানে আমাদের মেল স্টুডেন্টস কত 35, আর আমাদের স্যাম্পল কত 10 সাইজ, এন্ড টোটাল কত আমাদের 50। সেখান থেকে আমাদের আসবে 35 into 10 divided by 50। সেখান থেকে এই ছেলেদের গ্রুপ থেকে আসবে আমাদের কত, ঠিক আছে, 7 জন। 7। এন্ড দেন ফিমেল স্টুডেন্ট থেকে আমরা নেব কতজন, ঠিক আছে, ফিমেল into n divided by total population হচ্ছে n। সো যাই এখান থেকে আমাদের তাহলে আসবে কতজন, 3 জন, রাইট, কারণ আমাদের 15 into 10 divided by 50, so this is 3। তাহলে আমাদের মেল স্টুডেন্ট থেকে আসবে 7 জন এন্ড ফিমেল স্টুডেন্ট থেকে আসবে 3 জন। এখন এই যে আমাদের 35 স্টুডেন্ট আছে, 35 স্টুডেন্ট থেকে আমাদের নিতে হবে 7 জন। এখন এই 7 জন আমরা প্রথম যে 2 মেথড শিখলাম, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং অথবা সিস্টেমেটিক স্যাম্পলিং, যে কোনোটা ইউজ করে নিতে পারি, লটারি করে, ঠিক আছে, 35 জন নামাটি দিয়ে তারপরে সেখান থেকে অনেক সেখান থেকে 7 জন নিতে পারি, অথবা একজন র্যান্ডমলি চুজ করলাম।
ঠিক আছে, সো আমরা এখন এই 7 জন নিতে পারি, লটারি করেও নিতে পারি, অথবা যে একটু আগে আমরা শিখলাম সিস্টেমেটিক স্যাম্পলিং এ প্রথমটা র্যান্ডমলি চুজ করতে পারি। এটা ডিপেন্ড করতেছে আমরা কি ধরনের কাজ করি তার উপর আর কি। আমি রেজাল্টের উপর কাজ করতে পারি অথবা ইনকামের উপর কাজ করতে পারি, এটার উপর ডিপেন্ড করে আর কি হবে। তো যাই হোক, আমরা লটারি করে নিতে পারি, অথবা প্রথম জনকে আমরা র্যান্ডমলি চুজ করলাম, তারপরে সিরিয়ালি 2 3 4 5 এভাবে 7 জন পাই। আবার সিমিলারলি মেয়েদের মধ্যে থেকেও আমরা যে কোনো উপায়ে 15 জন থেকে 3 জন নিতে পারি, লটারি করেও নিতে পারি, আবার সিস্টেমেটিক্যালিও নিতে পারি। ঠিক আছে, বাট এখানে মনে রাখতে হবে যে একই ধরনের যারা, তারা সবাই একসাথে থাকবে। ওকে, বোঝা গেল একটু স্টেট বাই র্যান্ডম স্যাম্পলিং? জি স্যার। ওকে, দেন লাস্ট ওয়ান হচ্ছে আমাদের এখানে যে ক্লাস্টার। মেল আর ফিমেল, মেল সাপোজ কি বলে বলেন বলেন। র্যান্ডমলি নিলাম, ফিমেল থেকে কি আবার ওই 3 জন নিব, যে কোনো ভাবে 3 জন নিলেই হবে, নাকি ওখানে যে আবার ওই র্যান্ডমলি নিতে হবে? হ্যাঁ, র্যান্ডমলি তো নিতে হবে, কারণ আপনি ওই র্যান্ডমলি মানে হচ্ছে হয় আপনি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এ নেন অথবা সিস্টেমেটিক্যালি নেন, যদি আবার আপনি আনবায়াস থাকতে চান আর কি। বুঝলেন না? আর যদি বায়াস থাকতে চান তাহলে তো আপনার বান্ধবীকেই নিবেন আগে প্রথমে, মানে যদি ভালো কাজ হয় তাহলে তো নিবেন, খারাপ কাজ হলে তো নিবেন না। হ্যাঁ, দেখা গেলো যে সবার কাছে চাঁদা তুলতে হবে, তো এই সে মেয়েদের 3 জনের কাছে চাঁদা নিতে হবে। এখন দেখবেন যে যেহেতু 3 জনের কাছে নিতে হবে 15 জন থেকে, তাহলে তো বান্ধবী নিলে তো বান্ধবীর লস হবে, তো বান্ধবী বাদ। বায়াস হলে এরকম হবে। আর যদি আনবায়াস হন তাহলে তো লটারি করে নিতে পারেন। সো যে 3 জনে অনেক সময় আসে না যে বিল দিতে গেলাম, খাবারের বিল, তাহলে মেয়েদের 3 জনকে বিল দিতে হবে 15 জনের মধ্যে থেকে, তাহলে কে দিবে এখন? তো ঠিক আছে, লটারি করো। তখন ওই লটারিটা চলে আসবে যে হ্যাঁ, এখন যে কেউ পেতে পারে, দিতে পারে। আবার মেয়েরা দায়িত্ব দিতে পারে, সরি ছেলেরা দায়িত্ব করে, ঠিক আছে মেয়েরা তোমরা লটারি করো, আমাদের এই 35 জন থেকে 7 জন বিল দেবে, সো কোন 7 জন হবে তারা সেটা বের করে দিতে পারে, হ্যাঁ এই 7 জন। সেটা লটারি করে হতে পারে, আবার প্রথম সিস্টেমেটিক্যালি হতে পারে। ঠিক আছে, আর যদি বায়াস হয় তাহলে তো না, যেটা আমার বয়ফ্রেন্ড ও বাদ, ওকে বাদ দিয়ে আমি অন্যদের নাম বলবো। আবার উল্টাটা হতে পারে ছেলেদের ক্ষেত্রে। ঠিক আছে, দেন আমরা চলে যাচ্ছি লাস্ট ওয়ান, দিস ইজ ক্লাস্টার স্যাম্পলিং। ঠিক আছে, তো ক্লাস্টার স্যাম্পলিং নরমালি একটু বড় পপুলেশনের জন্য করা হয়, স্মল পপুলেশনের জন্য করা হয় না। ঠিক আছে, তো দেন ক্লাস্টার, a population is divided into clusters using naturally occurring geographic or other boundaries, and the clusters are randomly selected and a sample is collected by randomly selecting from each cluster. তো ক্লাস্টার স্যাম্পলিং নরমালি বড় পপুলেশনের জন্য করা হয়, এখানে বলে দিয়েছে আদার বাউন্ডারিজ দ্বারা ডিভাইডেশন থাকে। ঠিক আছে, দেন তারপর সেখান থেকে সিলেক্ট করা হয়। মনে করেন যে আমরা ফর এক্সাম্পল বাংলাদেশের মানুষের ইকোনমিক স্ট্যাটাস জানতে চাই। ঠিক আছে, এখন আমরা ইকোনমিক স্ট্যাটাস জানতে চাই। আচ্ছা, ক্লাস্টার আর স্ট্যাটাস কিন্তু দুইটা বিষয় মনে রাখতে হবে। ক্লাস্টারে কিন্তু হচ্ছে মানে বিভিন্ন ধরনের মানুষ থাকতে পারবে, আর স্ট্যাটার মধ্যে কিন্তু একই ধরনের মানুষ থাকতে হবে। এটা কিন্তু মেইন পার্থক্য। ক্লাস্টারস আর হেটারোজেনিয়াস, ঠিক আছে, উইদিন দা ক্লাস্টার, আর স্ট্যাটা আর হোমোজিনিয়াস উইদিন দা স্ট্যাটা। যেমন মনে করেন আমরা বাংলাদেশের মানুষের ইকোনমিক স্ট্যাটাস জানতে চাই, তো আমরা যদি এখন ডিস্ট্রিক্ট ওয়াইজ চিন্তা করি, সরি আমরা ডিস্ট্রিক্ট, হ্যাঁ, তো প্রতিটা ডিস্ট্রিক্টেই কিন্তু ধনী গরিব মানুষ আছে, তাই না? তারা কি হলো, তাহলে বিভিন্ন ধরনের মানুষ আছে, সেরা কিন্তু ডিভিশন ওয়াইজ কিন্তু আলাদা। এক ডিভিশনে এক ধরনের মানুষ আছে, সো এখানে প্রতিটা ডিভিশন আলাদা আলাদা, এবং সব ডিভিশনেই ধনী গরিব মানুষ রয়ে গেছে, সো এখানে মিক্সড। ঠিক আছে, এখন এটাই বলতেছে যে যখন আপনি এটা করবেন, তারপরে এখন এই যে সাপোজ আপনি মনে করেন যে কি বলে 1000 মানুষের উপরে সার্ভে করবেন, কলম পরিকল্পনা, সো আপনার টোটাল বা স্যাম্পল হলো এখন 1000। ঠিক আছে, 1000 মানুষের আপনি ডাটা কালেক্ট করে সেখান থেকে আপনি বলবেন যে বাংলাদেশের মানুষের গড় ইনকাম কত।
তাহলে এখন এই যে 64টা ডিস্ট্রিক্ট আছে, তো এখন 64 ডিস্ট্রিক্টে তো যাওয়া সম্ভব না। তো আপনি চাইলেই বাসায় বসে বসে সিলেক্ট করতে পারেন লটারি করে। 64 ডিস্ট্রিক্ট থেকে আপনি ফর এক্সাম্পল মনে করেন যে 5টা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন, ঠিক আছে, লটারি করে হতে পারে, বা প্রথমে আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন যে হ্যাঁ ঠিক আছে আপনি বরিশাল ভালো লাগে বরিশাল নিলেন। তারপরে এখন এই 5 ডিস্ট্রিক্টেও কিন্তু হাজার হাজার মানে লক্ষ লক্ষ বা কোটি কোটি মানুষ থাকতে পারে। সেখানেও আপনি যেই 5 ডিস্ট্রিক্ট থেকে আপনি চাইতে পারেন যে প্রতি ডিস্ট্রিক্ট থেকে আপনি একটা করে থানা নিতে পারেন। হ্যাঁ, তখন প্রথম ডিস্ট্রিক্ট সাপোজ এই ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের মধ্যে অনেকগুলো থানা আছে, সেখান থেকে আপনি একটা চুজ করলেন, ফর এক্সাম্পল সেটা হলো মনে করেন ডিস্ট্রিক্ট নাম্বার 1। এভাবে পরের ডিস্ট্রিক্ট সেখান থেকে আপনি একটা থানা চুজ করতে পারেন, সাপোজ সেটা 2। এভাবে পরের ডিস্ট্রিক্ট থেকে মনে করেন আরেকটা থানা, আরেকটা ডিস্ট্রিক্ট থেকে মনে করেন একটা থানা। সো সাপোজ 5 ডিস্ট্রিক্টে আপনি 5টা থানা সিলেক্ট করতে পারেন। এই থানা থেকে আপনি কালেক্ট করতে পারেন। আবার আপনি যদি আরো গভীরে যেতে চান যে না থানার মধ্যে আবার অনেক ইউনিয়ন আছে, অনেক গ্রাম আছে, তো সেখান থেকে আপনি চাইলে চুজ করতে পারেন। ধরলাম আপনি থানায় থাকলাম আপাতত, এখন এই থানার মধ্যে কি আপনি চাইলে সমান সংখ্যক ডাটা কালেক্ট করতে পারেন। যেহেতু আমার 5টা ডিস্ট্রিক্ট নিয়েছেন, 5টা ডিস্ট্রিক্টের 5টা থানা থেকে আপনি 1000 মানুষ নেবেন। সো 1000 মানুষ, তাহলে প্রতি ডিস্ট্রিক্ট থেকে আসতেছে 200 জন করে, রাইট? করে মানুষ পেলেন। এখন এই 200 জন মানুষ আপনি কিভাবে সিলেক্ট করবেন সেটা এখন আপনি এক এক গ্রুপের জন্য এক একভাবে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। 5 থানার জন্য আপনি 5 মেথড করতে পারেন। যে প্রথমটা আপনি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করে নিতে পারেন, কিন্তু সম্ভব বলেন এক থানার এই আমি জানেন এক থানায় তো মিনিমাম 10-20 হাজার লোক থাকার কথা, সেখান থেকে কি সবার লটারি করে নেওয়া পসিবল? হ্যাঁ, সেটা কিন্তু একটু কঠিন হয়ে যায়। তখন আপনার দেখা গেলো যে সিস্টেমেটিক যাওয়াই ভালো। যে প্রথমে একজন সাপোজ একজনের বাড়ি ইচ্ছা মতো গেলেন, যাওয়ার পরে ধরলে যে আমি 20 বাড়ি পর পর যা আসবে ততক্ষণ পর্যন্ত আমার 200 বাড়ি ফিল আপ না হয় বাড়ি আমি যেতেই থাকবো, ঠিক আছে। এভাবে হতে পারে। আবার আপনি যদি পেয়ে যান সবার ডাটা যদি আপনার কাছে থাকে লটারি করে বাসায় বসে, এই কাজগুলো কিন্তু বাসায় বসে করতে পারেন। যে কিভাবে সিলেক্ট করলেন, শুধু ডাটা কালেকশনের সময় ফিক্সড ওই লোকের বাড়ি যাবেন এবং ওই লোকের কাছ থেকে ডাটা কালেক্ট করতে হবে, যদি আপনি আনবায়াস থাকতে চান। আর যদি বায়াস থাকতে চান তাহলে তো মনে করেন যে বাসায় বসে বসেই যেগুলো যাকে পাবেন তাকে নিয়েও করতে পারেন, ঠিক আছে। তো নর্মালি রিসার্চের কাজ হচ্ছে আপনাকে অবশ্যই ফিল্ডে গিয়ে সঠিক রেজাল্ট পেতে গেলে আপনাকে অবশ্যই আনবায়াস থেকেই কাজ করতে হবে। তো এটাই আর কি আসলে ক্লাস্টার স্যাম্পলিং। তো এখানে ক্লাস্টারে বিভিন্ন ক্যাটাগরির মানুষ একসাথে থাকবে, আর স্টার্টার মধ্যে একই ক্যাটাগরির মানে অবজেক্ট বা এলিমেন্ট বা মানে মানুষ যদি বলেন তারা সবাই যেন একই ধরনের হতে হবে। তো নরমালি দিস ইজ এ বেসিক ডিফারেন্স বিটুইন ক্লাস্টার এন্ড স্টার্টার। তাহলে বুঝা গেল ক্লাস্টার স্যাম্পলিং একটু? হ্যালো, কি রে আমার কথা শোনা যায় না? জি স্যার, বোঝা গেছে। স্যার বুঝতে পারছি। ওকে, সো এই চারটা আপনার থিওরি হিসাবে পড়বেন, আর ওই কি করে রিজনস বললাম সেটা আপনারা থিওরি হিসাবে পড়বেন, ঠিক আছে। আর এগুলো আমি এক্সাম্পল দিলাম, এগুলো পরীক্ষায় আসবে না। আমরা একটা অঙ্ক করাচ্ছি যেটার নিয়মে আপনাদের পরীক্ষায় আসবে, এবং অঙ্ক খুবই সহজ। থিওরি আপনাদের 2 মার্কস থাকবে এবং ম্যাথ 8 মার্কস থাকবে। ম্যাথ খুবই সহজ, যারা এখন মনোযোগ দিবেন তারা পরীক্ষার সময় না পড়লেও মনে থাকবে, আর যারা মনোযোগ দিবেন না তারা পরীক্ষার সময় পড়লেও পারবেন, সহজ যেহেতু, ঠিক আছে। অর্থাৎ আমরা পপুলেশন থেকে স্যাম্পল নেওয়া শিখবো আর কি, তারপরে মিন বের করবো, এটাই হচ্ছে আমাদের আপাতত কাজ। যেহেতু লাস্ট ক্লাস আমরা বেশ কঠিন কিছু পড়াবো না। সো ফর এক্সাম্পল পেজ নাম্বার দেখেন, এটা হচ্ছে কত 278, দেখেন 5 নাম্বার পপুলেশন 4 12 12 14 and 16. Then in number list all samples of size 2 and compute the mean of each sample.
compute the mean of the distribution of sample mean and the population mean, and compute the two values. Okay, then compare the dispersion in the population with that of the sample mean. অঙ্ক খুবই সহজ, ঠিক আছে। তো আমাদের এখানে পপুলেশন সাইজ হচ্ছে 4, অর্থাৎ 4টা ভ্যালু হচ্ছে পপুলেশন ভ্যালু। সেখান থেকে আমাদের 2 সাইজের স্যাম্পল নিতে হবে, অর্থাৎ 4 জন মানুষ আছে, 4 জন থেকে আমরা 2 জন করে করে কতগুলো নিতে পারি। এখন যদি আমরা সাপোজ ইনকাম জানতে চাই, তাহলে গড় ইনকাম কত হবে সেটা আমাদের বের করতে হবে। তারপর পপুলেশনের সাথে স্যাম্পলের মিনের কম্পেয়ার করতে হবে, এটাই আমাদের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা 5 নাম্বার, so here population values, আমি সেটাই লিখি। পপুলেশন ভ্যালু হলো আমাদের 12, ঠিক আছে, 14 and 16. So n equal to, ঠিক আছে, n equal to 4. So পপুলেশনের সাইজ হলো n মানে হচ্ছে ডাটা যতগুলো দেওয়া আছে পপুলেশন হিসেবে, so this is 4. Okay, so a নাম্বারে বলছে লিস্ট অল স্যাম্পল অফ সাইজ 2. So আমাদের স্যাম্পল সাইজ হচ্ছে n হচ্ছে 2. Okay, so a নাম্বার, so n equal to 2 here. Okay, then also compute the mean of each sample. না, প্রথমে আছে লিস্ট অফ স্যাম্পল অফ সাইজ 2, তাহলে অল পসিবল স্যাম্পল। তো আমাদের প্রথমে স্যাম্পল কতগুলো হবে সেটাই আমরা একটু বুঝে নেই, ঠিক আছে। অল পসিবল স্যাম্পলস, ঠিক আছে। এটা একটা ফর্মুলা আছে, আপনারা চাইলে ফর্মুলা দিয়ে করতে পারেন না, এনসিএন। ওকে, তো এনসিএন এর মান হচ্ছে আমাদের এখানে এন এর মান হচ্ছে 4, সি হচ্ছে 2, রাইট, না সরি, সি তো সি আর এন এর মান হচ্ছে স্মল এন হচ্ছে 2। তো এনসিএন মানে হচ্ছে 4c2, সো 4c2 এর মান হচ্ছে 6। আশা করি এখন সবাই বের করতে পারেন এনসিএন এর মান, আমরা বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে শিখিয়েছিলাম। কেউ বের করতে পারেন না এমন কেউ আছেন? কেউ নাই, স্টুডেন্ট আছে 10-12 জন, তো থাকার কথাও না, ঠিক আছে। এখন আমাদের কি কি স্যাম্পল হবে, স্যাম্পল গুলো হবে, অর্থাৎ আমাদের দুইটা দুইটা করে নিতে হবে। প্রথমটা হচ্ছে 12,12, ঠিক আছে, 12, দেন আমরা প্রথম 12 দিয়ে বাকিগুলো নেব, 12,14, 12,16, ওকে, দেন হচ্ছে 12, ঠিক আছে, প্রথম 12 এর কাজ শেষ। দেন আমরা সেকেন্ড 12, ওকে, সো 12,14, দেন 12,16, ওকে, and lastly থাকলো আমাদের 16। Okay, so we got total 6 samples. Okay, 1 2 3 4 5 and 6. দেখেন কারো কোনো কোশ্চেন আছে কিভাবে আমরা স্যাম্পল পেলাম? আমাদের দুটো দুটো করে নিতে হবে। স্যার এটা আরেকবার একটু বলেন, যে 12,14 এটা এই লাইনটা একটু বলেন স্যার। ঠিক আছে, দেখেন আমাদের স্যাম্পল সাইজ কত 2, আমাদের এই 4টা ভ্যালু থেকে দুইটা দুটো করে নিতে হবে। হ্যাঁ, আমাদের যত 4 জন মানুষ আছে সেখান থেকে আমাদের দুইজন দুইজন করে নিতে হবে, ঠিক আছে। জি 4 জন স্যার। মানুষ সেখান থেকে দুইজন দুইজন করে নিতে হবে। ওকে, তো এখন আমরা যে কোনো ভাবে আপনি যে কোনোটা দিয়ে শুরু করতে পারেন, কোনো প্রবলেম নাই। সো আমরা প্রথম 12,12 ফার্স্ট ভ্যালু, দেন 12,14 সেকেন্ড ভ্যালু,
12,16 আমরা প্রথম 12 দিয়ে দিচ্ছি হ্যাঁ 12,12 so this then 12,14 second one 12,16 third one so first 12 এর সাথে সবার শেষ দের আবার আমরা সেকেন্ড 12 নেব সেকেন্ড 12,14 সেকেন্ড 12,16 so আমরা সেকেন্ড 12 এর কাজও শেষ দেন আছে বাকি থাকলো কে 14 and 16 so this is last one is 14 and 16 okay ঠিক আছে জি স্যার জি স্যার ওকে সো এখন হচ্ছে বলছে কি মিন দেখেন এটা হলো আমাদের লিস্ট অফ অল স্যাম্পল সাইজ অফ 2 দেন আমরা স্যাম্পল সাইজ 2 এর স্যাম্পল গুলো পেয়ে গেলাম আমাদের 6 স্যাম্পলস দেন কম্পিউট দ্য মিন অফ ইচ স্যাম্পলস এখন আমাদের প্রতিটা স্যাম্পলের মিন বের করতে হবে ওকে সো আমি এর পরে লিখতেছি তো আমরা জানি স্যাম্পল মিনের ফর্মুলা কি মনে আছে স্যাম্পল মিন our sample mean was x bar equal to summation x by small n right this is our formula for sample mean so আমাদের ফার্স্ট স্যাম্পল মিন দেখেন ফার্স্ট স্যাম্পল হচ্ছে 12,12 so ফার্স্ট স্যাম্পল মিন this is x1 12 plus 12 divided by 2 so this is equal to 12 then second sample mean this is equal to 12 then divided by 2 okay so this is equal to 13 okay so similarly আমরা বাকিগুলাও করতে পারি আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করে দিচ্ছি so this is x3 bar equal to 12,16 so this is 14 okay divided 2 জি 14 then আমরা similarly x bar 4 this is equal to 13 x bar 5 this is equal to again 14 and x bar 6 and this is equal to 15 okay so we got our sample means okay জি আর কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত ওকে 9 ঠিক আছে সো আমরা এই নাম্বার করে ফেললাম দেন আমরা বি নাম্বারে যাচ্ছি সো আওয়ার বি নাম্বার ইজ then compute the mean of the distribution of sample mean অর্থাৎ আমরা যে মিন গুলো পেলাম স্যাম্পল মিন সেই স্যাম্পল মিন গুলোর আবার মিন বের করতে বলতেছে and the population mean আমাদের যে পপুলেশন ভ্যালু ছিল 12 12 14 and 16 সেগুলোর মিন বের করতে হবে and then we have to compare the two values okay mean sample mean এর mean and population এর mean দুইটা সমান কিনা we have to check okay so আমরা আবার সাদা পাতায় ফেরত যাই কারণ এই সাইডের গুলো আমি তাহলে এখন মুছে দিচ্ছি okay so this is b number that is b number so mean of sample means okay mean of sample means সেটাকে নরমালি আমরা x ডাবল বার লিখতাম আপনাদের বইয়ে আছে x mu bar so this is equal to sum of all means divided by
Okay, so we have to add all the mean then divided by number of means. So x1 bar plus x2 bar. Okay. দেন এভাবে আপনারা সব বারই লিখবেন, আমার যেহেতু জায়গা ছোট আমি বাকিগুলো ডট দিয়ে লিখলাম। হ্যাঁ, আপনারা সবগুলো লিখবেন। সো দিস ইজ x বার and this is divided by 6 যেহেতু আমাদের 6টা মিন, so we have to divide by 6. ওকে, and আমরা যদি মানগুলো বসাই, কারোর কাছে থাকলে ক্যালকুলেটর বসাইতে পারেন। সো 12 প্লাস 13 দেন এভাবে বসে বসে আমরা পেলাম দিস ইজ প্লাস 15 divided by 6 and this is equal to 13.5. okay 13.5. Then বলছে mean population mean. Okay, so we have to find the population mean. So we know population mean equal to population mean mu equal to summation x by capital N, right? So এখন আমাদের population এর যে ভ্যালু গুলো আছে, that means 12 12 12 plus 12 14 plus 16 then divided by 4 because our population size is 4. So this is equal to also 13.50 now. This is 13.5 and this is also 13.5. Okay. So এখন বলছে compare. So আমরা compare কি করব, দেখলাম দুইটাই সমান, right? So population mean and the mean of sample mean is exactly equal to the sample mean. Sorry, exactly equal to population mean. কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? সো আপনার কম্পারিজনটা লিখবেন, এখানে বই লেখা আছে, বই থেকেও লিখতে পারেন। পেজ নাম্বার একটু আগের পেজে যাবেন, ঠিক সেম আগের পেজে 1 নাম্বারটা লিখবেন। হ্যাঁ, কম্পারিজন লিখবেন the mean of the sample mean is exactly equal to the population mean. যেহেতু আমরা এক্স্যাক্টলি ইকুয়াল পেয়েছি, এক্স্যাক্টলি ইকুয়াল লিখবেন। যদি আপনি এক্স্যাক্টলি ইকুয়াল না পান তাহলে লিখবেন অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। তবে নরমালি মোস্ট অফ দা টাইম ইকুয়াল হওয়ার কথা, ঠিক আছে? তো এটা আগের পেজে আছে, এটা লিখতে পারেন। কম্পারিজন লিখবেন the mean of the sample means is exactly equal to the population mean. Okay, so this is comparison. So কার কোনো কোশ্চেন আছে? আমাদের কত নাম্বার ছিল এটা? এ বি নাম্বার, ঠিক আছে সবার? কম্পেয়ার দ্য টু ভ্যালুজ এর পর্যন্ত আমরা করলাম। দেন হচ্ছে সি নাম্বার, কম্পেয়ার দ্য ডিসপারশন অফ দ্য পপুলেশন সরি ইন দ্য পপুলেশন উইথ দ্যাট অফ স্যাম্পল মিন। অর্থাৎ পপুলেশনের ডাটার মধ্যে কি রকম ভেরিয়েশন আছে এবং স্যাম্পলের মিনের মধ্যে কি রকম ভেরিয়েশন আছে, কোনটার ভেরিয়েশন কম অথবা বেশি সেটা আমাদের এখন বের করে বলতে হবে। সেটাও খুবই সহজ, আমরা সেটাই করব। আমরা আবার সাদা পেজে ফেরত চাই। তো ডিসপারশনের আমাদের অনেক মেজার আমরা শিখেছিলাম, রেঞ্জ, মিন ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, ঠিক আছে? তো যে কোনো একটা বের করে আমরা বলতে পারবো কোনটার মধ্যে ভেরিয়েশন বেশি অথবা কোনটার মধ্যে ভেরিয়েশন কম। তো আমরা সিম্পলি রেঞ্জ যদি সহজ বের করা, সো আমরা রেঞ্জ দিয়েই বের করতেছি। ওকে, সো সি নাম্বার ফর sample mean, হ্যাঁ আমাদের sample mean sample means, আমাদের যে sample means ছিল সেগুলোর এখন আমাদের রেঞ্জ বের করতে হবে। সো রেঞ্জ ইজ ইকুয়াল টু হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, মনে আছে? জি স্যার। সো আমাদের দেখেন মিনের মধ্যে হাইয়েস্ট ভ্যালু কত, স্যাম্পল মিনের মধ্যে হাইয়েস্ট ভ্যালু কত?
আর লোয়েস্ট ভ্যালু কত? 16 12 So highest value is 15, right? And lowest value is 12. Okay, so আমাদের আর মিনের দরকার নেই, এগুলো আমরা এখন মুছে দিতে পারি। So the range is, range equal to 3. And similarly for population values, population কিন্তু মিন না, population এর কিন্তু values. So range are equal to, so highest value is 16 and lowest value is 12, right? So this is equal to 4. তাহলে এখন বলেন কোনটার রেঞ্জ বেশি আর কোনটার রেঞ্জ কম? পপুলেশন ভ্যালু রেঞ্জ বেশি। পপুলেশন ভ্যালু রেঞ্জ বেশি, তাহলে কোনটা ভালো আর কোনটা মন্দ? স্যাম্পল মেন্স ভালো। হ্যাঁ, স্যাম্পলের ভেরিয়েশন যেহেতু কম, সো সেটা আমাদের ভালো হবে, ঠিক আছে? সেটাই এখন আমাদের বলতে হবে, সেটা কম দেন পপুলেশন ভ্যালু। সো সেটাই এখানে লেখা আছে, আমি সেটাই দিচ্ছি যাতে আপনারা দেখে দেখে পরীক্ষা সুন্দর মতো লিখতে পারেন। ওকে, লিখতে গেলে অনেক টাইম লাগবে। দেখেন 2 নাম্বার, হ্যাঁ, the dispersion of the sampling distribution of sample means is narrower than the population mean. এটা সবসময় হওয়ার কথা, সবসময় হবে। The dispersion of the sampling distribution of sample means is narrower than the population mean, so population distribution. Okay, sampling distribution is a mean 3, সেটা মানে dispersion 3, সেটা হচ্ছে population distribution যে 4 তার থেকে narrower মানে হচ্ছে কম। তাহলে বুঝা গেল সি নাম্বার। তাই না? ওকে, সো বোঝা গেলে খুবই সহজ। আর কারো কোনো কোশ্চেন নাই? আমাদের স্টুডেন্ট না আছে মানে ক্লাসে? যদি আপনারা তিনটাই বুঝে থাকেন তো আমাদের পরের সব অঙ্কই সেম। আমরা এগুলো মুছে দিচ্ছি আপাতত আবার। So দেখেন 6 নাম্বার এখানে বলা আছে the population consists of the following 5 values. So তখন আমাদের n ছিল, ক্যাপিটাল n ছিল 4, এখন হচ্ছে আমাদের 5। লিস্ট অফ অল স্যাম্পলস অফ সাইজ 2, তো এখন আমাদের 2 সাইজের স্যাম্পল নিতে হবে, সেম। কম্পিউট দ্য মিন অফ দিস স্যাম্পল, দেন কম্পিউট দ্য, বাকি দুইটা সেম আগের মতোই। বাট এখানে আমাদের অ্যাড হয়ে গেছে পপুলেশন সাইজ হয়ে গেছে কত, ক্যাপিটাল n হয়ে গেছে 5 আর স্যাম্পল সাইজ তো যা ছিল তাই 2। ওকে, তাহলে আমাদের কতগুলো স্যাম্পল হবে? স্যাম্পল হবে NCN 10। So this is equal to 5C2 and this is equal to 10. So এখন আমাদের 10টা স্যাম্পল আসবে, দেন 10টা স্যাম্পলের মিন বের করতে হবে। যেমন আমাদের স্যাম্পল কি হবে 2, আমি একটা দুটো লিখে দিয়েছি, যেমন 2,2, এভাবে 2,4, ওকে, এভাবে 2,4 আবার আসবে 2,8, এভাবে আবার সেকেন্ড 2 এর জন্য 2,4 and 8, তারপরে 4,4, তারপরে 4,8, আবার 4,8, লাস্টে 4,8, এভাবে। তো টোটাল আপনার 10টা আসবে, তারপর বাকি যোগ বিয়োগ সব আগের মতোই। বুঝতে পেরেছেন? জি স্যার। আর কোনো কোশ্চেন? কোশ্চেন নাই, ঠিক আছে। এখন আমাদের 7 নাম্বারে কি একটু দেখতে হবে। 7 নাম্বার বলছে কি পপুলেশন কনসিস্ট অফ দা 5 ভ্যালুস, সেখানে 5 ভ্যালুস বাট লিস্ট অল স্যাম্পলস অফ সাইজ 3। এখানে আমাদের স্যাম্পলের সাইজ হচ্ছে 3, অর্থাৎ এখানে আমাদের স্মল n হচ্ছে 3। তখন আমাদের তিনটা করে নিতে হবে। এতক্ষণ আমরা দুটো করে নিলাম, এখন আমাদের তিনটা করে নিতে হবে। অর্থাৎ আমাদের কই গেল, ক্যাপিটাল N হলো আমাদের 5, স্মল n হলো আমাদের 3। সো NCN equal to
5C3 Con- and this is also 10. So 10টা স্যাম্পলই আসবে, এর বেশি আপনাদের ডাটা দেওয়া হবে না। তো এখন আমাদের নিতে হবে কি স্যাম্পল তিনটা করে। সো আমরা নিতে পারি, যেমন আমাদের এখানে আছে কি 12, 14, 15 and 3, সরি 15, 20। সো এখানে আমরা নিতে পারি প্রথমটা আছে 12, 12 and 14. So this is first sample. Then 12, 14, 15. হ্যাঁ প্রথম 12 দিয়েও নিতে পারেন, অথবা প্রথম 12 ফিক্সড রাখতে পারেন, তারপরে হচ্ছে 15, ওকে, তারপরে হচ্ছে 12, আবার 12, দেন 20, ওকে, এভাবে নিতে পারেন। তারপরে 12 বাদ দিয়ে প্রথম 12 এর সাথে আবার নিতে পারেন 12, 14 and 15, এভাবে 14 বাদ দিয়ে আবার 14 রাখতে পারেন, 14 and 20, ঠিক আছে। তো এভাবে আমরা তো 6টা কথা লিখেই ফেললাম মনে হয়, 6টা না 5টা, ঠিক আছে। আর 12, 15, 6, 20 নিলেই 6টা হয়ে যেত। তো এইভাবে আপনারা 10টা পেয়ে যাবেন। তারপরে আগের মতোই সবগুলোর মিন বের করবেন, তারপরে মিনের মিন বের করবেন, পপুলেশনের মিন বের করবেন, কম্পেয়ার করবেন, রেঞ্জ বের করবেন, কম্পেয়ার করবেন, তাহলে অঙ্ক শেষ। এবং এই অঙ্ক যে করতে পারবে সঠিকভাবে সে 10 মার্কস পাবে। অবশ্যই কমেন্ট বা কম্পারিজন সহ লিখতে হবে। সো বুঝা গেছে সবার? কারো কোনো কোশ্চেন আছে বলেন? কারো কোনো কোশ্চেন? দ্যাটস গুড, খুবই ভালো। তাহলে কোশ্চেন না থাকলে তাহলে আমাদের পড়াশোনা এই চ্যাপ্টার হলো এখানেই শেষ, ঠিক আছে। তো এখান থেকে আপনাদের থিওরি আসবে বললাম 2 মার্কস এন্ড ম্যাথ আসবে 8 মার্কস, ঠিক আছে। তাহলে আশা করি আপনারা সবাই করতে পারবেন। তো যাই হোক, যার কারো যদি কোনো কোশ্চেন না থাকলে এটা আমাদের এখানেই শেষ। তো আমি আপনাদের পরীক্ষার সিলেবাস সম্পর্কে একটু ধারণা দিচ্ছি।